নমস্কার, আমি গল্পদিনী তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গল্পের আসরে থাকছে বাংলা সাহিত্যের স্বর্ণযুগের অন্যতম একজন লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অনন্য সৃষ্টি, অত্যন্ত জনপ্রিয় ছোট গল্প ডাইনি। সমস্ত শ্রোতাদের সুবিধার্থে ভাষার কিছুটা পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে চলতি ভাষায় রূপান্তরিত করা হয়েছে সাধু ভাষা থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুনতে থাকুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ডাইনি। কে কবে নামকরণ করেছিল সেই ইতিহাস বিস্মৃতির গর্ভে হারিয়ে গিয়েছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতি ফাটার মাঠ, জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত। প্রান্তরটির এক প্রান্তে দাঁড়িয়ে অপর প্রান্তের দিকে তাকালে ওপারের গ্রাম চিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। এপার থেকে ওপার পর্যন্ত অতিক্রম করতে গেলে তৃষ্ণায় ছাতি ফেটে মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়। বিশেষ করে গ্রীষ্মকালে ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার এক ধূসর আস্তরণে মাটি থেকে আকাশ পর্যন্ত আচ্ছন্ন হয়ে থাকে। অপর প্রান্তের সুদূর গ্রাম চিহ্নের সীমারেখা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তখন ছাতি ফাটার মাঠের সে রূপ অদ্ভুত ভয়ঙ্কর। মাঠখানির চারদিকে ছোট ছোট পল্লী, সবাই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্যি কথা তারা গোপন করতে জানে না। তারা বলে কোনো অতীতকালে এক মহানাগ এখানে এসে বাস করেছিল। তারই বিষের জ্বালায় মাঠখানির রূপ রস পুড়ে খাক হয়ে গিয়েছে। সেই নাগ আর নেই, কিন্তু বিষ জর্জরতা এখনো কমেনি। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ, মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, তারই ওপরে রামনগরের সাহাদের যে আমবাগান, সেই আমবাগানে আজ বছর 40 ধরে বাস করে এক ডাইনি। ভীষণ শক্তিশালী, নিষ্ঠুর, ক্রূর একটি বৃদ্ধা ডাইনি। লোকে তাকে এড়িয়ে চলে, তবু 40 বছর ধরে দূর থেকে তাকে দেখেই প্রতিটি অঙ্গের বর্ণনা তারা দিতে পারে। তার দৃষ্টি নাকি অপলক, স্থির, আর সেই দৃষ্টি নাকি আজ 40 বছর ধরে নিবদ্ধ হয়ে আছে ওই মাঠখানার ওপর। দলদলির ওপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। দুয়ারের সামনে লম্বা একখানি খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে থাকে বৃদ্ধা। কাজের মধ্যে সে নিজের ঘর দুখানি পরিষ্কার করে নিকিয়ে নেয়, তারপর বাইরে বেরোয় ভিক্ষা করতে। 2-3টে বাড়িতে গিয়ে দাঁড়ালেই কাজ হয়ে যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়ে থাকে। সেরখানেক চাল হলে সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরে আসে। ফেরার পথে অর্ধেক চাল বিক্রি করে দোকান থেকে কিছু নুন, সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনে নেয়। তারপর বাড়ি ফিরে আরেকবার বাইরে গিয়ে শুকনো গোবর ও ডালপালা সংগ্রহ করে আনে। এরপর সমস্ত দিন সে দাওয়ার ওপর নিস্তব্ধ হয়ে বসে থাকে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও সঠিক কেউ জানে না। তবে নাকি 3-4খানা গ্রাম ধ্বংস করে অবশেষে একদিন আকাশপথে যেতে যেতে ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হয়ে এখানেই ঘর বাঁধে। নির্জনতা ওরা পছন্দ করে, মানুষের সাক্ষাৎ ওরা চায় না। মানুষ দেখলেই তার অনিষ্ট স্পৃহা জেগে ওঠে। ওই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জিভ বের করে ফনা তুলে নেচে ওঠে। না হলে সেও তো মানুষ। নিজের দৃষ্টি দেখে নিজেই শিউরে ওঠে। বহুকালের পুরনো একখানি আয়না, সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে নিজের ভয় হয়। ছোট ছোট চোখের মধ্যে পিঙ্গল দুটি তারা,
দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকঝকে ধার, জরা জীর্ণ কোচকানো মুখ, সনের মতো সাদা চুল, দাঁতহীন মুখ। আয়নাটার চারদিকের কাঠের ঘেরটা একেবারে কালো হয়ে গেছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পলিশই না ছিল। কাঁচখানা ছিল রোদ ছকছকে পুকুরের জলের মতো। তার ভেতর তার এই মুখখানা পরিষ্কার দেখতে পেত। ছোট কপালখানা ঘিরে একরাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক, চোখের তারা দুটি খয়রা রঙেরই ছিল। লোকে সে চোখ দেখে ভয় পেত, কিন্তু তার খুব ভালো লাগতো। ছোট চোখ দুটি আরও ছোট করে তাকালে তার মনে হতো আকাশের কোণ পর্যন্ত দেখতে পায় সে। তবে এই নরুঞ্চেরা ছুরির মতো চোখে, বিজলির মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষা থাকে না। কোথা দিয়ে যে কি হয়ে যায়, কেমন করে যে কি হয়ে যায় সে বুঝতে পারে না, তবে হয়ে যায়। প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। বুড়া শিবতলায় দুর্গাশয়রের বাঁধা ঘাটে দাঁড়িয়েছিল। জলের ঢেউয়ে লম্বা ছবিটি অবিকল তার মতো 10-11 বছরের মেয়েটি তার দিকে চেয়ে হাসছে। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার এসে তার চুলের মুঠি ধরে শান বাঁধানো সিঁড়ির ওপর আছড়ে ফেলে দিয়েছিল। তারপর সেই ক্রুদ্ধ কণ্ঠস্বর এখনো শুনতে পায় সে, হারাম জাদি ডাইনি, তুই আমার ছেলেকে নজর দিয়েছিস, তোর এত বড় বার, খুন করে ফেলবো হারাম জাদি। হারু সরকারের সেই ভয়ঙ্কর মূর্তি তার চোখে স্পষ্ট। সে ভয়ে চিৎকার করে কেঁদেছিল, কিন্তু হারু সরকার বলে চলেছিল, আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভই হয়েছিল তবে সে কথা বললি না কেন হারাম জাদি? হ্যাঁ, লোভ তো হয়েছিল, সত্যি হয়েছিল। মুখের ভেতর জলে ভরে গেছিল। হারামজাদি, আমার ছেলে যে পেটের বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হয়ে যায়, কেমন করে এমন হয়েছিল, কেমন করে এমন হয়। কিন্তু এই যে সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। তার স্পষ্ট মনে পড়ে সে হারু সরকারের বাড়ি গিয়ে অঝরে কেঁদেছিল আর বারবার মনে মনে বলেছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার যে মনে মনে বলেছিল, দৃষ্টি আমার ফিরিয়ে নিচ্ছি, এই নিলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করে ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়েছিল। লজ্জায় ভয়ে পালিয়ে গিয়ে গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায় শুয়েছিল সমস্ত রাত্রি। অঝরে কেঁদে বলেছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হলে আমায় কানা করে দাও। কিন্তু পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতার দোষই বাকি আর সাধ্যই বাকি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকবে না ঠিক করেছিল। বাড়ির দুয়ার থেকেই ভিক্ষা চাইত, গলা দিয়ে কথা বেরোতে চাইতো না, কিন্তু ঘরের ভেতর থেকে কথা আসতো, কে রে তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি না, খবরদার। সে বলতো, না মা, ঘরে ঢুকবো না। কিন্তু পরক্ষণেই তার মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত, এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ, আহা, বেশ বড় ফাঁকা মাছখানা বোধহয়। হঠাৎ, এই এই হারামজাদি বেহায়া, উকি মারছে দেখো সাপের মতো, ছি। সত্যি তো, সে উকি মারছিল। রান্নাশালের সমস্ত আয়োজন তার নরুঞ্চেরা ক্ষুদ্র চোখের এই দৃষ্টিতে দেখা হয়ে গিয়েছে। মুখের ভেতর জিভের তলা দিয়ে ঝর্ণার মতো জল উঠছিল। বহুকালের গড়া জীর্ণ বিদীর্ণ মূর্তি যেন কোথায় একটা নাড়া পেয়ে দুলে উঠল।
ফাট ধরা শিথিল গ্রন্থি, অঙ্গ প্রত্যঙ্গগুলি চঞ্চল হয়ে উঠল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলি মাটির ওপর বিদ্ধ হতে লাগলো। কেন এমন হয়, কেমন করে হয়, সে কথা সারা জীবন ধরেও বুঝতে পারল না। এই অস্থির চিন্তায় দিশাহারা মনের কাছে সমস্ত পৃথিবী যেন হারিয়ে যায়। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ঝাপসা হয়ে গিয়েছে। চৈত্র মাসের বেলা প্রথম প্রহর শেষ হয়ে গিয়েছে। মাঠখানা ধোঁয়ার মধ্যে জমাট সাদা মতো কি নড়ছে যেন। মানুষ, হ্যাঁ মানুষই তো। মনের ভেতরটায় কেমন করে ওঠে। দুই হাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করে নিজের উচ্ছৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করল। মাটির ধুলোয় গরমে দম বন্ধ হয়ে মারা যাবে মানুষটা না, ওদিকে আর সে চাইবে না। তার চেয়ে বরং উঠোনে সে একবার ঝাঁট বুলিয়ে নেবে, কাঠকুটোগুলো সাজিয়ে রাখবে। বসে বসেই সে ভেঙে পড়া দেহটা টেনে টেনে ঝাঁটা বুলোতে শুরু করলো। কিন্তু হঠাৎ জড়ো করা পাতাগুলো ফরফর করে সাপের মতো তার চারিদিকে ঘুরপাক খেতে শুরু করলো। চোখে মুখে ধুলো মাখিয়ে তাকে বিরক্ত করে তুলল। মাঠের ধুলো হু হু করে উঠে ধুলোর একটা স্তম্ভ করে তুলল। শুধু কি একটা, এখানে ওখানে ছোট বড় কত ঘুরপাক উঠছিল। মাঠটা যেন নাচছে, একটা যেন হাজারটা হয়ে উঠছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হয়ে ওঠে। সহসা তার নুয়ে পড়া দেহ নিয়ে উঠে দাঁড়িয়ে ঝাঁটা শুদ্ধ হাতটা সামনের দিকে প্রসারিত করে সাধ্য মতো গতিতে ঘুরাতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই টলতে টলতে বসে পড়ল। উঠে দাঁড়াবার শক্তি নেই। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। কে রয়েছে গো ঘরে? ও গো! মানুষের কণ্ঠস্বর শুনে কোনো মতে মাথা তুলে দেখল। ধুলি ধূসর দেহে একটি যুবতী মেয়ে, বুকের ভেতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢেকে বহু কষ্টে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটি বোধহয় ওই মাঠ পার হয়ে আসলো। সভয়ে সন্তর্পণে দাওয়ার একপাশে বসে মেয়েটি বলল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভেতর থেকে এক ঘটি জল আর এক টুকরো পাটালি নিতে নিতে বলল, আহা মা, এত রোদে এই রাক্ষসী মাঠে কি করে বের হলি তুই? বাইরে বসে মেয়েটি তখন হাঁপাচ্ছে। কাঁপা কাঁপা স্বরে বলল, তার মায়ের বড় অসুখ। বেরিয়েছিল রাত থাকতে, কিন্তু মাঠের মাথায় এসে পথ ভুল হয়ে যায় আর এসে পড়ে মাছের মধ্যিখানে। জলের ঘটি আর পাটালির টুকরোটি নামাতে গিয়ে বৃদ্ধা চমকে ওঠে। মেয়েটির পাশে একটি শিশু গরম জলে সিদ্ধ শাকের মতো ঘেমে নেতিয়ে পড়েছে। বৃদ্ধা ব্যস্ত হয়ে বললে, দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি চোখে মুখে জল দিয়ে আঁচল ভিজিয়ে সারা গা মুছিয়ে দিল। বৃদ্ধা দূরে বসে ছেলেটির দিকে তাকিয়েছিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্ট পুষ্ট নদর দেহ, কচি লাউ ডগার মতো নরম সরস। দন্তহীন মুখে জিভের তলায় ফোয়ারাটা খুলে গেল। নরম গরম লালায় মুখটা ভরে উঠেছে। ছেলেটা কি ভীষণ ঘামছে, দেহের সমস্ত জল বেরিয়ে আসছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। তবে কি, কিন্তু সে কি করবে? কেন তার সামনে এলো? কেন সে এলো? এই ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিকড়ে বাইরে বেরিয়ে আসছে। মুখের লালার মধ্যে তার স্পষ্ট রসাস্বাদন। নিতান্ত অসহায়ের মতো আর্তনাদ করে সে বলল, খেয়ে ফেললুম, ছেলেটাকে খেয়ে ফেললুম, পালা, তুই ছেলেকে নিয়ে পালা। যুবতী মেয়েটি ঘটি তুলে ঠকঠক করে জল খাচ্ছিল। তার হাত থেকে ঘটি পড়ে গেল। প্রচণ্ড ভয়ে আতঙ্কে বিবর্ণ মুখে
সে বলল, এটা কি তবে রামনগর? তুমি সেই? সে ডুকরে কেঁদে উঠল। ছেলেটিকে নিয়ে ছো মেরে ছুটে পালিয়ে গেল। কিন্তু সে কি করবে? নিজের বুকখানা নখ দিয়ে চিরে ফেলে সমস্ত লোকটাকে বাইরে টেনে আনতে ইচ্ছে হলো। জিভটাকে কেটে ফেলতে পারলেও শান্তি পায়। ছি ছি, এই যে কি ভীষণ লজ্জা! এই লজ্জাতেই সে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে অনেকটা ডাগর হয়েছে। তারই বয়সী সাবিত্রী মা হয়েছে, খোকা হয়েছে তার। সকলে দেখতে গেছিল। সাবিত্রী তখন ছেলে নিয়ে বাইরে রোদ্রে বসেছে। ছেলেটি শুয়েছিল কাঁথার ওপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনিভাবে, ঠিক আজকের মতো সেদিনও তার মনে হয়েছিল ছেলেটিকে নিয়ে বুকে চেপে ঠোঁট দিয়ে চুমায় চুমায় চুষে খেয়ে ফেলে। তখন সে বুঝতে পারত না, মনে হতো এ বুঝি কোলে নিয়ে আদর করার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হা হা করে ছুটে এসেছিল। তারপর বাইরের দিকে আঙুল বাড়িয়ে বলেছিল, বেরো বলছি, বেরো, হারামজাদির চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢেকে দুর্বল শরীর নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে পালিয়ে গেছিল। মর্মান্তিক দুঃখে আহত হয়ে সে চলে এসেছিল। বারবার মনে মনে বলেছিল, তাই আবার হয় নাকি? হলোই বা সে ডাইনি, কিন্তু তা বলে সাবিত্রী ছেলে অনিষ্ট করতে সে পারে? ভগবানকে ডেকে বলেছিল, তুমি এর বিচার করো। 100 বছর পরমায়ু দিও সাবিত্রীর খোকাকে। দয়া করে প্রমাণ করে দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু বিকাল না হতে হতেই তার বিষাক্ত দৃষ্টির কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে প্রমাণিত হয়ে গেছিল। সাবিত্রীর ছেলে নাকি ধনুকের মতো বেঁকে গেছে, আর এমন ছটফট করছে যেন কেউ তার রক্ত চুষে নিচ্ছে। লজ্জায় সে পালিয়ে গিয়ে গ্রামের শ্মশানে জঙ্গলে লুকিয়েছিল। বারবার থুতু মাটিতে ফেলে দেখতে চেয়েছিল কোথায় রক্ত। গলায় আঙুল দিয়ে বমি করেও বুঝতে চেয়েছিল। প্রথমে বার দুয়েক বুঝতে পারেনি, কিন্তু তারপরেই কোটি কোটি রক্তের ছিটা। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠে এসেছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝতে পেরেছিল নিজের নিষ্ঠুর শক্তির কথা। সেই অপরিচিতা পথচারিণী মেয়েটি ছেলেটিকে নিয়ে 1 গ্রাম থেকে খান 2 গ্রাম পার না হতে হতেই মারা গেছে। সে যে ঘামতে শুরু করেছিল, সে ঘাম আর থামেনি। দেহের সমস্ত রস নিকড়ে সে বের করে নিয়েছে। সেই সর্বনাশী মেয়েটি বুক চাপড়ে চাপড়ে বলছে, কেন গেলাম গো, আমি ওই ডাইনির কাছে কেন গেলাম? লোকেরা শিউরে উঠল, ডাইনির মৃত্যু কামনা করল। একবার জনা কয়েক জোয়ান ছেলে তাকে শাস্তি দেওয়ার জন্য জলাটার কাছে এসেও জুটল, কিন্তু বৃদ্ধা ডাইনির প্রচণ্ড ক্রোধে চিলের মতো চিৎকার শুনে তারা পালিয়ে গেল। ক্ষুধা বোধহয় আজ বিলুপ্ত হয়েছে তার, রান্নাবান্নারও আজ দরকার নেই। সে যে আজ একটা গোটা শিশুর দেহের রস অদৃশ্য শোষণে পান করেছে। ঝিরঝির করে বাতাস বইছে। শুক্লা নবমীর চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানা ফরাসের মতো পড়ে আছে। আম গাছগুলির মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে। ঘরের পেছনে জলার ধারে 2টো লোক যেন মৃদু স্বরে কথা বলছে। অতি সন্তর্পণে বৃদ্ধা ঘরের কোণে উকি মেরে দেখল, এই বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটি, আর তারই প্রণয় মুগ্ধ বাউরি ছেলেটা। মেয়েটা বলছে, কে আবার এসে পড়বে, এখনই আমি ঘর যাব। ছেলেটা বলছে, এখানে আসবে কে?
দিনে কেউ আসে না, তা আবার রাতে। ছি ছি, কি লজ্জা গো। যদি গোপনে দুজনে দেখা করতে এসেছে তো মরতে এখানে কেন? তার বাড়িতে আসলেই হতো। তার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? কি বলছি যেন ছেলেটা? বাপ মা বিয়ে না দেয় চল, তোতে আমাতে ভিন গায়ে গিয়ে সংসার পাতবো, তোকে না হলে আমি বাঁচবো না। হা মরণ, ছেলেটির পছন্দে ওই কুপোর মতো মেয়েটাকে ওর এত ভালো লাগলো। তার মনে পড়ে গেল তাদের গ্রাম থেকে 10 ক্রোশ দূরে বোলপুর শহরে পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটির কথা। আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। আয়নার দিকে তাকিয়ে সে নিজের ছবিই দেখছিল। তখন তার আয়না ছিল না, আয়নাতে এর আগে কখনো নিজেকে দেখেনি। হঠাৎ পাশের থেকে একটা লম্বা চওড়া জুয়ান পুরুষ তাকে প্রশ্ন করেছিল, হ্যাঁ রে, তুই আবার কে রে? কোথা থেকে এলি? তার আগের দিন সে সবে গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে বোলপুরে। লোকটাকে দেখে তার খারাপ লাগেনি, কিন্তু তার কথার ঢংটা খারাপ লেগেছিল। ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে সে ওই লোকটির রক্ত শোষণ করার কামনা করেছিল। কালো পাথরের মতো নিটোল শরীর, জিভের নিচের ফোয়ারা থেকে জল বেরিয়ে আসছিল। কোনো উত্তর না দিয়ে তীব্র তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চেয়ে চলে এসেছিল। সেদিন সূর্যাস্তের পর চুনে হলুদ রঙের প্রকাণ্ড থালার মতো চাঁদ উঠেছিল। বোলপুরের একেবারে শেষে রেললাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসে আঁচল থেকে মুড়ি খেতে খেতে চাঁদের দিকে চেয়েছিল। হঠাৎ কেউ একজন তার সামনে এসে দাঁড়ালো। সেই লোকটা। সে হিহি করে হেসে বলল, কথার জবাব না দিয়ে যে পালিয়ে এলি? সে বলল, তুমি যাও বলছি, নইলে আমি যা যাবো। চেঁচাবি? দেখছিস পুকুরে পাঁক, টুটি টিপে তোকে পুঁতে দেবো ওই পাঁকে। ভয় হয়েছিল তার, ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে বসেছিল। লোকটা প্রচণ্ড জোরে মাটির ওপর পা ঠুকে ঠুকে চিৎকার করে এক ধমক দিল। সে আটকে উঠেছিল। আঁচলে ধরা হাতের মুড়িটা ফসকে গিয়ে ঝরঝর করে পড়ে গেছিল, সব মুড়িগুলো। লোকটার সে কি হাসি! সে কেঁদে ফেলেছিল। লোকটা হঠাৎ অপ্রস্তুত হয়ে বলেছিল, থুর বোকা, ফ্যাচকা দুনে মেয়ে, ভাগ। তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটে উঠল। সে কাঁদতে কাঁদতেই বলেছিল, তুমি আমায় মারবা নাকি? না না, মারবো কেন? তোকে শুধালাম কোথায় বাড়ি তোর, তুই একেবারে খ্যাঁক করে উঠলি, তাতেই বলি। বলে আবার সে হিহি করে হাসতে লাগলো। আমার বাড়ি অনেক দূর, পাথরঘাট। কি নাম বটে তোর? কি জাত? নাম বটে আমার সোরধ্বনি, লোকে ডাকে সরা বলে। আমরা ডোম বটে। লোকটা খুব খুশি হয়ে বলেছিল, আমরাও ডোম, তা ঘর থেকে পালিয়ে এলি কেন? তার চোখে আবার জল আসছিল। সে চুপ করে ভাবছিল কি বলবে। রাগ করে পালিয়ে এসেছিলি বুঝি? না। তবে আমার মা বাবা কেউ নাই কি না, কে খেতে পড়তে দিবে, তাই খেতে এসেছি থাকে। বিয়ে করিস নাই কেন? সে অবাক হয়ে লোকটার মুখের দিকে চেয়েছিল। থাকে তার মতো ডাইনিকে কে বিয়ে করবে? সে শিউরে উঠেছিল। হঠাৎ কেমন একটা লজ্জায় অভিভূত হয়েও পড়েছিল। বৃদ্ধা আজও অকারণে নতশিরে মাটির উপর ক্রমাগত হাত বুলিয়ে ধুলা কাঁকড় জড়ো করতে আরম্ভ করল। সব কথার সূত্র যে হারিয়ে গেছে,
মালা গাঁথতে গাঁথতে হঠাৎ সুতো থেকে যেন ছুঁচ পড়ে গেল। মেয়েটা আর ছেলেটা কথাবার্তা তো আর শোনা যাচ্ছে না, চলে গেছে। কাল আবার আসবে। তার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? অকস্মাৎ তার মনটা কিলবিল করে উঠল। আচ্ছা, ওই ছোড়াটাকে সে খাবে? শক্ত সামর্থ্য, জোয়ান শরীর। সঙ্গে সঙ্গে শিউরে ওঠে। বারবার সে ঘাড় নেড়ে অস্বীকার করে, না না। কিছুক্ষণ সে আপন মনে দুলল, তারপর উঠানে ক্রমাগত ঘুরে বেড়াতে শুরু করলো। আজ সে একটা শিশুকে খেয়ে ফেলেছে। আজ তো ঘুমানোর উপায় নেই তার। ইচ্ছা হলো এই ছাতি ফাটার মাঠ পার হয়ে অনেক দূর চলে যায়। লোকে বলে সে গাছ চালাতে জানে। জানলে ভালোই হতো। দিব্যি গাছের ওপর বসে আকাশের মেঘ চিরে হু হু করে যেখানে খুশি চলে যেত। কিন্তু তাহলে ওই মেয়েটার ছেলেটার কথা শোনা হতো না। ওরা ঠিক কাল আসবে। ঠিক এসেছে ছোড়াটা। চুপ করে বসে আছে, ঘন ঘন ঘাড় ফিরিয়ে পথের দিকে চাইছে। আসবে রে, সে আসবে। তার নিজের কথাই তো বেশ মনে আছে। সারাদিন ঘুরে ফিরে সন্ধেবেলা সেই জোয়ানটা ঠিক পুকুর ঘাটে এসেছিল। তার আগেই এসে বসেছিল, পথের দিকে চেয়ে আপন মনে পা দোলাচ্ছিল। সে নিজে গিয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছিল। এসেছিস? সেই কখন থেকে বসে আছি। বৃদ্ধা চমকে উঠল। সে তাকে এই কথাই বলেছিল। ছোড়াটাও ঠিক সেই কথাই বলছে। মেয়েটা নিশ্চয়ই সামনে দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। সেদিন সে একটা ঠোঙাতে করে খাবার এনেছিল। সেটা সামনে ধরে বলেছিল, কাল তোর মুড়ি পড়ে গেছিল লে। কিন্তু সে হাত বাড়িয়ে নিতে পারেনি। তার বুকের দুর্দান্ত লোভ, সাপের মতো তার ডাইনি মনটা বেদের বাঁশি শুনে যেন কেবল দুলে দুলে নাচছিল। ছবল মারতে ভুলে গেছিল। তারপর সে কি করেছিল? হ্যাঁ, মনে আছে। তার মুখখানা নিজের হাতে তুলে বলেছিল, আমাকে বিয়ে করবি সারা? সে কেমন হয়ে গেছিল, কিছু বলতে পারেনি, কিছু ভাবতেও পারেনি। শুধু কানের পাশ দুটি গরম হয়ে উঠেছিল, হাত পা ঘেমে গেছিল। সে বলেছিল, এ দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমাকে বিয়ে দেয় না কেউ। তুই আমাকে বিয়ে করবি? জলার ধারের প্রণয়ী যুবকটি বলল, এই গায়ে সবাই হা হা করবে। আমার জাত গোষ্ঠীকেও করবে, তোর জাত গোষ্ঠীকেও করবে। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই, সেখানে দুজনায় সাঙ্গা করে বেশ থাকবো। মৃদু স্বরে কথা, কিন্তু নিস্তব্ধ স্থানটির মধ্যে কথাগুলি যেন স্পষ্ট হয়ে আসছে। বুড়ি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারাও পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছেড়ে বিয়ে করে সংসার পেতেছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈরি করে তারা বাসা বেঁধেছিল। বয়লা নাকি বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটা, তাতে কয়লা ঠেলতো আর মজুরি ছিল সবার থেকে বেশি। জলার ধারের অভিসারিকা মেয়েটি গলা ভেসে এলো, ও হবে না, আগে আমায় রূপোর চুড়ি আর খুঁটে 10টা টাকা বেঁধে দে, তবে আমি যাব। বিদেশে গিয়ে পয়সার অভাবে খেতে পাবো না, তা হবে না। ছি ছি, মেয়েটার মুখে ঝাঁটা মারতে হয়। এত বড় একটা জোয়ান মরদ যার আঁচল ধরে থাকে, তার নাকি খাওয়া পড়ার অভাব হয়? কোনোদিন মরদ তোমার রূপার চুড়ি কি একদিন সোনার শাঁখা বাঁধা পড়বে তোমার হাতে? ছেলেটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কি বলবো বল,
টাকা থাকলে আমি তোকে দিতাম, রূপা চুড়িও দিতাম, বলতে হতো না তোকে। মেয়েটি বেশ হেলে দুলে রঙ্গ করে বলল, তবে আমি চললাম, আর যেন ডাকিস না। সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাটনির মধ্যে যেন মিলিয়ে গেল। ছেলেটি চুপ করে জলার ধারে বসে রইল। আহা, ছেলেটার যেমন কপাল, শেষ পর্যন্ত কি করবে কে জানে। হয়তো বৈরাগী হয়ে চলে যাবে, কিংবা গলায় দড়ি দেবে। তার চেয়ে তার রূপার চুড়ি কগাছা দিলে হয় না? আর টাকা 10 টাকা তো সে দিতে পারবে না, মোটে তো তার 1 টাকা আছে। তার থেকে 5টা না হয় সে দিয়ে দেবে। মেয়েটা তাতে বোধহয় আপত্তিও করবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়, শখের সময়। ছেলেটাকে ডেকে সে রূপার চুড়ি আর টাকা দেবে, আর ওর সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধ পাতাবে। গোটা কত চোখা চোখা ঠাট্টাও সে করবে। মাটিতে হাতে ভর দিয়ে কুঁজির মতো সে ছেলেটির কাছে এসে দাঁড়ালো। ছেলেটি যেন ধ্যানে বসেছিল, কোনো দিকে খেয়াল নেই। হঠাৎ ফোকলা মুখে অস্পষ্ট ডাক শুনে মুখ ফিরিয়ে তাকিয়েই আতকে চিৎকার করে উঠল। তারপর লাফ দিয়ে উঠে প্রাণপণে ছুটতে শুরু করলো। মুহূর্তে বৃদ্ধার এক অভাবনীয় পরিবর্তন হয়ে গেল। প্রচণ্ড রাগে ফুঁসতে লাগলো, বলে উঠল, মর মর, তুই মর। সঙ্গে সঙ্গে ইচ্ছা হলো ক্রুদ্ধ শোষণে রক্ত, মাংস, মেদ, মজ্জা সব নিঃশেষে শুষে খেয়ে ফেলে। ছেলেটা একটা আর্তনাদ করে বসে পড়ল। তারপরেই আবার উঠে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। পরদিন সকালে গ্রামখানা বিস্ময়ে ভয়ে স্তব্ধ হয়ে রইল। সর্বনাশী ডাইনি বাউরিদের ছেলেটাকে বান মেরেছে। ছেলেটা সন্ধ্যাবেলা গেছিল জলার ধারে। রাক্ষসী গন্ধে গন্ধে আকৃষ্ট হয়ে এসে তার সামনে দাঁড়িয়েছিল। ছেলেটি ছুটে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মেরে ফেলে দেয়। অতি তীক্ষ্ণ একখানা হাড়ের টুকরো মন্ত্রপ্রুত করে সে ছুঁড়ে দেয়। সেটি তার পায়ে গভীর হয়ে বসে গেছে। আর তার টেনে বের করে ফেলতেই সে কি রক্তপাত! তারপরেই জ্বর। আর কে যেন তার মাথা পায়ে চাপ দিয়ে দেহটাকে ধনুকের মতো বাঁকিয়ে দেহের রস নিকড়ে নিচ্ছে। কে এক গুণীর নাকি এসেছে, বলছে সে ছেলেটাকে ভালো করে দেবে। তিলে তিলে শুকিয়ে ফ্যাকাশে হয়ে সে মরছিল। রোগ, ঘুসঘুসে জ্বর, কাশি, তবে রক্তবমি করছিল কেন সে? স্তব্ধ দুপুরে উন্মত্ত অস্থিরতায় অধীর হয়ে বৃদ্ধা নিজের উঠানময় ঘুরে বেড়াচ্ছে। সামনে ছাতি ফাটার মাঠ, আগুনে পুড়ে নিস্তব্ধ সব দেহের মতো। সমস্ত মাঠটাতে আজ একটু চঞ্চলতা নেই, বাতাস পর্যন্ত স্থির হয়ে আছে। যাকে সে প্রাণের চেয়েও ভালোবাসত, কোনোদিন তার উপর এতটুকু রাগ করেনি। সেও তার দৃষ্টিতে শুকিয়ে নিঃশেষে দেহের রক্ত তুলে মারা গেছে। আর তার ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ, নিষ্ঠুর শোষণ থেকে বাঁচাবে ওই গুণীটা। নিষ্ঠুর হাসি হেসে ফেলে। এখান থেকে পালাতে হবে। সে মানুষটার মৃত্যুর পর বোলপুরের লোকে যখন ওর আসল কথাটা জানতে পেরেছিল, তখন তার কি দুর্দশাই না করেছিল। সে নিজেই বলে ফেলেছিল কথাটা। কলের সেই হাঁড়িদের মেয়ে শঙ্করীর সঙ্গে তার ভাব হয়েছিল। তার কাছেই একদিন মনের আক্ষেপের কথাটা প্রকাশ করে ফেলেছিল। তারপর থেকে গ্রামের বাইরের লোকজনদের সাথে সম্বন্ধ না রেখে সে বাস করে। আবার সে যাবে কোথায়? ও কি,
আকস্মাৎ উত্তপ্ত দুপুরে নিস্তব্ধতা ভঙ্গ করে একটা কান্নার রোল চারিদিকে ছড়িয়ে পড়ল। বৃদ্ধা পাগলের মতো ঘরে ঢুকে খিল এঁটে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুটলি নিয়ে ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে গেল। সে পালাবে, আবার পালাবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। তারই মধ্যে পায়ে পায়ে ধুলা উড়িয়ে বৃদ্ধা ডাইনি পালিয়ে যাচ্ছে। অনেকটা দূর এসে সে একটু বসল। চলার শক্তি পাচ্ছে না। বহুকাল পর তার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটানো কান্না বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলোর আস্তরণ ভেদ করে কাল বৈশাখীর ঝড় নেমে এলো। সেই ঝড়ে বৃদ্ধা কোথায় বিলুপ্ত হয়ে গেল? দুর্দান্ত ঘূর্ণিঝড়, মাত্র 2-4 ফোঁটা বৃষ্টি। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের কণ্টকাকীর্ণ খয়েরি গুল্মের একটা ভাঙা ডালের সুচালো ডগার দিকে চেয়ে লোকেরা অবাক হয়ে গেল। তার তীক্ষ্ণ প্রান্তে বৃদ্ধ হয়ে ঝুলছে বৃদ্ধা ডাইনি। আকাশপথে যেতে যেতে ওই গুনিনের মন্ত্রে পঙ্গু পাখির মতো পড়ে গিয়ে ওই গাছের ডালে বিদ্ধ হয়ে মরেছে। ডালটার নিচে মাঠের খানিকটা ধুলা, কালো কাদার ডালা, ডাকিনীর কালো রক্ত ঝরে পড়েছে। অতীতকালের মহানাগের বিষের সাথে ডাকিনীর রক্ত মিশে ছাতি ফাটার মাঠ আজ আরও ভয়ঙ্কর। চারিদিকে দিকচক্ররেখার চিহ্ন নেই। মাটি থেকে আকাশ পর্যন্ত ধূমাচ্ছন্ন ধূসরতা। কতগুলি চঞ্চল বিন্দু ক্রমশ আকাশে বড় হয়ে নেমে আসছে শকুনির পাল। নমস্কার, আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডাইনি। আপনাদের যদি গল্পগুলি ভালো লাগে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পছন্দের যদি কোনো গল্প থাকে সেটাও আমাকে জানাবেন। আর আমার গল্পগুলি সবার আগে শুনতে আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।